আসসালামু আলাইকুম, আমি মুদাসির রহমান আবিদ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাণীর পরিচিতি। তো প্রাণীর পরিচিতির উপরে আজকে হলো খুব সম্ভবত 7 নাম্বার লেকচার। তো এই এই ক্লাসের মধ্যে আমরা ঘাস ফড়িং সম্পর্কে আলোচনা করব। ঘাস ফড়িং এর উপরে এর আগে আরেকটা ক্লাস ছিল, আজকে হলো 2 নাম্বার ক্লাস। এবং খুব সম্ভবত এই ক্লাস শেষে আরেকটা ক্লাসের মধ্যে আমাদের ঘাস ফড়িং অংশটা শেষ হয়ে যাবে। তো ঘাস ফড়িং এর দেখো, আজকে আমরা যে বিষয়টা মেইনলি পড়বো সেটা হলো ঘাস ফড়িং এর পৌষ্টিকতন্ত্র, বা এটাকে বলতে পারো পরিপাকতন্ত্র। এরপরে আছে রেচনতন্ত্র, এরপরে রক্ত সংবহনতন্ত্র, এবং লাস্টলি যেটা পড়বো সেটা হলো শ্বসনতন্ত্র সম্পর্কে। হ্যাঁ, তো এখন বোর্ডের মধ্যে অলরেডি তোমরা কয়েকটা বিষয় দেখতে পাচ্ছ। যে দেখো, পৌষ্টিকতন্ত্র, এটা কার পৌষ্টিকতন্ত্র সম্পর্কে বলছি, সেটা হলো ঘাস ফড়িং এর। ঘাস ফড়িং এর পৌষ্টিকতন্ত্র বা যে কোনো প্রাণীর পৌষ্টিকতন্ত্রে মেইনলি 2 রকম অংশ থাকে। একটা হলো পৌষ্টিক নালী, আর একটা থাকে পৌষ্টিক গ্রন্থি। হ্যাঁ, পৌষ্টিক নালী আর কি পৌষ্টিক গ্রন্থি। নালী মানে কি, নলের মতো শেপ, ঠিক আছে, এরকম নল, যেটার থ্রুতে খাদ্যবস্তু পাস করে বা মানে যাতায়াত করে, এই বিষয়গুলো যেই নালীর ভিতর দিয়ে যায় সেইটাই আসলে পৌষ্টিক নালী, বা এটাকে পরিপাক নালীও বলা যেতে পারে। আচ্ছা, ঘাস ফড়ে আরেকটা কি, আরেকটা হলো পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থির কাজ কি? সকল ধরনের গ্রন্থির কাজ হলো কোনো পদার্থ ক্ষরণ করা, হ্যাঁ, সিক্রিট করা। সেই ক্ষরণের মাধ্যমে কি হয়, মানে বিভিন্ন রকম কার্য সম্পাদিত হয়। এরকম একটা অঙ্গাণুকে বা অঙ্গকে আমরা বলি গ্রন্থি। গ্রন্থির কাজ কি? বিভিন্ন রকম পদার্থ ক্ষরণ করা। যেমন লালা গ্রন্থি একটা গ্রন্থি, কারণ কি, এখান থেকে লালা রস ক্ষরণ হয়, যেই লালা রস দিয়ে খাদ্যবস্তু পরিপাক হয়, এরকম বিভিন্ন রকম কাজ করে থাকে। সুতরাং গ্রন্থি মানে যেটা থেকে কিছু পদার্থ ক্ষরণ হয়। তো এরকম তাহলে পৌষ্টিক গ্রন্থি আছে, আবার পৌষ্টিক নালী আছে। এই দুইটা নিয়েই পৌষ্টিকতন্ত্র গঠিত হয়। তো ঘাস ফড়িং এর পৌষ্টিক নালীর মধ্যে দেখো কি কি অংশ আছে: স্টোমোডিয়াম, মেসেন্টেরন আর প্রোক্টোডিয়াম। আর এখানে পৌষ্টিক গ্রন্থির মধ্যে কি কি আছে? লালা গ্রন্থি, মেসেন্টেরনের অন্ত আবরণ, আর আছে হেপাটিক সিকা। আচ্ছা, প্রথমত শুরু করি এখান থেকে স্টোমোডিয়াম সম্পর্কে। হ্যাঁ, তো স্টোমোডিয়াম, এরপরে আছে কি মেসেন্টেরন আর প্রোক্টোডিয়াম। এই তিনটা মিলিয়ে আমার আসলে পৌষ্টিক নালী গঠন হয়। ধরো এটা যদি পৌষ্টিক নালী হয়, হ্যাঁ, এটা ধরো পৌষ্টিক নালী, এটার কিছু অংশের নাম হলো স্টোমোডিয়াম, বাকি অংশের নাম মেসেন্টেরন, আর সর্বশেষ অংশের নাম হলো প্রোক্টোডিয়াম। এরকম একটা নল বা নালী সম্পর্কে এখানে বলা হচ্ছে, যেটা পরিপাকের সাথে রিলেটেড। তো দেখো, স্টোমোডিয়ামের মধ্যে কি কি অংশ আছে: মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ আর গিজার্ড। হ্যাঁ, এখান থেকে ক্রপ আর গিজার্ড অংশটা বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন রকম এমসিকিউ আসে। কিরকম প্রশ্ন? এমসিকিউ এর ধরন হলো এরকম, জিজ্ঞেস করা হয় যে ঘাস ফড়িং এর পৌষ্টিক নালীতে স্টোমোডিয়াম অংশের পার্ট কোনটি? তাহলে অপশনে থাকে ধরো এরকম: ইলিয়াম, কোলন, রেকটাম, আরেকটা এখান থেকে দিয়ে দেয় গিজার্ড। তাহলে উত্তর কি হবে? গিজার্ড। হ্যাঁ, এরকম এইসব টাইপের প্রশ্ন করে। বা কোনটি মেসেন্টার প্রোক্টোডিয়ামের অংশ? ইলিয়াম, কোলন, রেকটাম, এখান থেকে একটা দিয়ে দিবে ক্রপ। তো এই দুইটা অপশনকে, মানে এই দুইটা অংশকে নিয়ে আসলে প্রশ্নটা বেশি করা হয়, সেজন্য আমি আবার একটু মার্ক করে দিলাম। ক্রপ আর গিজার্ড কিসের অংশ? স্টোমোডিয়ামের অংশ। গেল। আচ্ছা, এবার ক্রপ সম্পর্কে আমি একটা ইম্পর্টেন্ট ডেটা দিই। দেখো, ক্রপে শর্করা জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? শর্করার পরিপাক হয় না, শর্করার কোনো পরিপাক হয় না। তাহলে শর্করা পরিপাক হয় না, আমি শর্করাকে এইভাবে ক্রস দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? শর্করা জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। এখন গিজার্ডের বিষয়টা কি? গিজার্ড অংশে কোনো খাদ্যবস্তুরই পরিপাক হয় না, ঠিক আছে? শর্করা সহ যত রকম খাদ্যবস্তু আছে কোনো কিছুরই পরিপাক হয় না। তাহলে পরিপাক হয় না, টোটালি হয়ই না, পরিপাক হয় না। আচ্ছা, গিজার্ড সম্পর্কে আরেকটা বিষয় আমি ডেটা দিই, সেটার নাম হলো, গিজার্ড একটা অংশ আছে, নাম হলো স্টোমোডিয়াল কপাটিকা, ঠিক আছে? নাম কি? স্টোমোডিয়াল কপাটিকা। এখানে একটু লিখে দিই, স্টোমোডিয়াল কপাটিকা। এই স্টোমোডিয়াল কপাটিকার কাজ কি? এই স্টোমোডিয়াল কপাটিকার কাজ হলো খাদ্যবস্তু যেন পশ্চাৎ দিকে যেতে না পারে সেটাকে নিয়ন্ত্রণ করে হলো স্টোমোডিয়াল কপাটিকা, ঠিক আছে? স্টোমোডিয়াল কপাটিকার কাজ কি? খাদ্যবস্তুর পশ্চাৎ গমন রোধ করা, ঠিক আছে? খাদ্যবস্তুর পশ্চাৎ গমন রোধ করা, এই বিষয়টা একটু লিখে নিবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। আর এখানে কোনো খাদ্য বস্তুর পরিপাক হয় না, এই বিষয়টা একটু মনে রাখবা। আচ্ছা, এবার আসি একটু মেসেন্টেরন সম্পর্কে। মেসেন্টেরন, দেখো, মেসেন্টেরনের ব্যাপারে কি কি বিষয় একটু মনে রাখতে হবে আমি একটু বলি। দেখো, এখানে এই মেসেন্টেরনে 6 জোড়া, ঠিক আছে, 6 জোড়া গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে কি, 6 জোড়া গ্যাস্ট্রিক সিকা পাওয়া যায়। সিকা গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা বলা হয় এটাকে। এটা পাওয়া যায় কোথায়? ঘাস ফড়িং এর এই মেসেন্টেরন অংশে, ঠিক আছে? 6 জোড়া গ্যাস্ট্রিক সিকা পাওয়া যায়। এখন সিকা বিষয়টা কি, তোমাদের প্রশ্ন আসতে পারে মাথায়। এটা মনে রাখবে, এটা হলো এরকম একটা প্রবর্ধন বা বিবর্ধিত অংশ, যেটার কাজ হলো অ্যাবজর্পশন বা শোষণে হেল্প করা, ঠিক আছে? খাদ্যবস্তুর শোষণে হেল্প করা হলো সিকার কাজ। তাহলে ধরে নাও যে এই 6 জোড়া গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা ঘাস ফড়িং এ আমরা পেয়ে থাকি, ঠিক আছে? এটা ছাড়াও দেখো আরো কয়েকটা বিষয়। এই মেসেন্টেরনে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হলো মালপিজিয়ান নালিকা, ঠিক আছে? মালপিজিয়ান নালিকা, এটা একটু লিখে দিই, মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা, ঠিক আছে? মালপিজিয়ান নালিকা পাওয়া যায় কোথায়? মেসেন্টেরন অংশে। আচ্ছা, বুঝলাম।
মেসেন্টেরন অংশে মালপিজিয়ান নালিকা পাওয়া যায়, আর কি 6 জোড়া হেপাটিক সিকা পাওয়া যায়। আচ্ছা, বুঝলা? এবার দেখো মালপিজিয়ান মানে এই কি বলে এই মেসেন্টেরন যে পার্টটা, এখানে কিছু এনজাইম পাওয়া যায়। কি কি এনজাইম? সেই এনজাইমগুলো মনে রাখার জন্য খুবই সুন্দর একটা নেমোনিক আছে, সেই জন্য আমি একটু দেখো তোমাদেরকে একটু লিখে দিই। মেসেন্টেরনে কি কি এনজাইম পাওয়া যায় সেটা নেমোনিক, ঠিক আছে? এটা মনে রাখবা লাটিন দিয়ে, ঠিক আছে? লাটিন আছে না, ওই ঘুরায় যে লাটিন, সেই লাটিন। তো এই লাটিন দিয়ে মনে রাখবা। এলতে কি? এলতে মনে রাখবা লাইপেস, ঠিক আছে? লাইপেস গেল। এরপরে এতে কি? এতে হলো তোমার অ্যামাইলেস, অ্যামাইলেস। এরপরে তোমার টিতে কি? টিতে হলো ট্রিপটেস, ঠিক আছে? ট্রিপটেস। এগুলো এনজাইমের নাম। কোথায় পাওয়া যায় এনজাইমগুলো? সেটা হলো তোমার মেসেন্টারে পাওয়া যায়। আইতে কি? ইনভার্টেস, ইনভার্টেস। এই এনজাইমগুলোর নাম মনে রাখতে হবে। ইনভার্টেস, ইনভার্টেস। এমতে কি? মল্টেস, মল্টেস, মল্টেস। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলা যে এখানে কি কি এনজাইম পাওয়া যায়, সেই এনজাইমগুলোর নাম সম্পর্কে। আর এখানে প্রোক্টোডিয়াম অংশে কি কি অংশ বিষয় পাওয়া যায়? ইলিয়াম পাওয়া যায়, কোলন পাওয়া যায়, রেকটাম পাওয়া যায়। রেকটামের ব্যাপারে একটা বিষয় মনে রাখবা, রেকটামে রেকটাল পেপিলা পাওয়া যায়, ঠিক আছে? রেকটাল পেপিলা। এই রেকটাল পেপিলার কাজ কি? রেকটাল পেপিলার কাজ হলো তোমার খাদ্যবস্তু শোষণ করা, ঠিক আছে? খাদ্যবস্তু শোষণ। রেকটাল পেপিলা, রেকটাল পেপিলায় কি হয়? খাদ্যবস্তুর শোষণ হয়। পেপিলায় শোষণ হয় খাদ্যের, খাদ্যবস্তুর শোষণ ঘটে কোথায়? রেকটাল পেপিলায়। তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পারলা। এখন রেকটাল পেপিলার সংখ্যা কয়টা? রেকটাল পেপিলার সংখ্যা হলো তোমার 6টি, ঠিক আছে? 6টি, 6টি রেকটাল পেপিলা থাকে। রেকটাল পেপিলা কি করে? খাদ্যবস্তুর তোমার মানে পানি শোষণ করা হলো রেকটাল পেপিলার কাজ, ঠিক আছে? পানি শোষণ করা। শোষণ তো দেখলাম, এটা মেইনলি কি শোষণ? সেটা হলো তোমার পানি শোষণ করা। তাহলে এর মধ্যে দিয়ে আমরা পৌষ্টিক নালী সম্পর্কে মোটামুটি একটা ওভারভিউ কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমাদের পৌষ্টিক নালী সম্পর্কে বিষয়টা এখন ক্লিয়ার হলো। এখন আমরা যেটা বিষয়টা পড়বো সেটা হলো পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে। হ্যাঁ, তো এটা মুছে দিই আমি, এটা মুছে দিয়ে দেখো তোমাদেরকে আমি পৌষ্টিক গ্রন্থি বিষয়টা এখন পড়াবো। পৌষ্টিক নালীর অংশটা কিন্তু ক্লিয়ার। তাহলে পৌষ্টিক নালীর ব্যাপারে কি কি বিষয় বললাম দেখো। মেইনলি 3টা অংশ আছে। কি কি? স্টোমোডিয়াম, প্রোক্টোডিয়াম আর হলো মেসেন্টেরন। তো স্টোমোডিয়াম সম্পর্কে জানলা, প্রোক্টোডিয়াম সম্পর্কে দেখলা এবং মেসেন্টেরন সম্পর্কে দেখলা। মেসেন্টেরনের মধ্যে কি বললা? মেসেন্টেরনের মধ্যে বললা যে এখানে মালপিজিয়ান নালিকা পাওয়া যায়। তারপরে বিভিন্ন রকম এনজাইমের নাম পড়লা। সেই এনজাইমের নামগুলো মনে রাখার একটা নেমোনিক দিলাম, লাটিন দিয়ে মনে রাখবা। এলতে লাইপেস, এতে অ্যামাইলেস, টিতে ট্রিপটেস, আইতে ইনভার্টেস, এমতে মল্টেস। আচ্ছা, গেল। এবার দেখো আমরা যেটা পড়ছি সেটা হলো কি? পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে। আচ্ছা, ঘাসফড়িং এর যে পৌষ্টিক গ্রন্থি, এখানে আছে লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে কয়টা? উত্তর হলো 2টা। তাহলে এটা একটা বিষয় মনে রাখবা। আচ্ছা, লালা গ্রন্থি থেকে যেই লালা রসকরণ হয়, সেই লালা রসের মধ্যে কিছু এনজাইম পাওয়া যায়। সেই এনজাইমগুলো মনে রাখার উপায় কি? সুন্দর একটা নেমোনিক, সেটা হলো আক্কাস, ঠিক আছে? আক্কাস দিয়ে মনে রাখবা, আক্কাস। তো এই আক্কাসের নাম কি? আক্কাসের নাম কি না মানে আক্কাসের দিয়ে কি বোঝায় আসলে? এতে হলো তোমার অ্যামাইলেস, অ্যামাইলেস নামক এনজাইম পাওয়া যায় কোথায়? লালা গ্রন্থিতে। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রস, হ্যাঁ, অ্যামাইলেস, অ্যামাইলেস। কেতে কি? কাইটিনেস, ঠিক আছে? কাইটিনেস, কাইটিনেস। আর দন্তের সাথে হলো সেলুলেস, সেলুলেস। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের দেখো লালা গ্রন্থি সম্পর্কিত আইডিয়াটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। দেখো একটা জিনিস, কি কারণে আমি এইগুলোর চিত্র ইউজ করছি না, কারণ আসলে কি এখানে এই ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন যদি খুব বেশি করতে চাও, তাহলে যেটা হয় যে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেই ডেটাগুলা সেইগুলা মনে রাখা কঠিন হয়ে যায়। দেখা যায় যে সেগুলো বেশি ফিল করা ট্রাই করলে দেখা যায় যে ডেটাগুলো মনে থাকতে চায় না। তো সেই জন্য আমি যেটা মনে করি কিছু ক্ষেত্রে এই মানে একদম প্র্যাকটিক্যাল ভিজুয়ালাইজেশন থেকে তুমি চাইলে এরকমটা করতে পারো যে আমরা জাস্ট এখান থেকে ডেটাগুলো যেগুলো ইম্পর্টেন্ট ডেটাগুলো আছে সেগুলো জাস্ট মেমোরাইজ করে ফেলবা, তাহলে তোমাদের মানে পড়াশোনাটা সুন্দর হবে। তো সেই জন্য আমি আসলে এখানে মানে এই এক্সাক্ট চিত্র খুব বেশি দেখাচ্ছি না, জাস্ট থিওরি আকারে পড়াই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে হেপাটিক সিকার কথা লিখলাম। হ্যাঁ, হেপাটিক সিকা, হেপাটিক সিকা আছে ঘাসফড়িং কয়টা? উত্তর হলো 12টি বা 6 জোড়া। এই হেপাটিক সিকার কাজ কি? ওই যে বললাম, সিকা হলো একটা প্রবর্ধন, যেটা হলো শোষণের সাথে সম্পর্কিত, এরকম একটা অংশ। হ্যাঁ, ঠিক আছে? হেপাটিক সিকা মানে এরকম ধরো। তাহলে এরকম একটা অংশ হেপাটিক সিকা, এটা তোমার পৌষ্টিক গ্রন্থিতে পাওয়া যায়। তাহলে এতটুকু তোমরা আশা করি বুঝতে পারলা। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের পৌষ্টিকতন্ত্র সম্পর্কিত আলোচনাটা হয়ে গেল। এবার আসো আমরা রেচনতন্ত্র সম্পর্কে একটু পড়ি। আচ্ছা, এটা মুছে দেই, এটা মুছে দিয়ে এখন যেটা বলবো হলো ঘাসফড়িং এর রেচনতন্ত্র সম্পর্কে। আচ্ছা, দেখো এখন আমরা যেটা পড়বো সেটা হলো রেচনতন্ত্র সম্পর্কে, ঠিক আছে? তো ঘাসফড়িং এর রেচনতন্ত্রের মধ্যে কি কি পার্ট আছে দেখো, 2টা বিষয় আমি একটু লিখলাম। সেটা হলো একটা হলো প্রধান রেচনাঙ্গ আছে কিছু রেচনতন্ত্রের মধ্যে, আবার কিছু আনুষঙ্গিক রেচনাঙ্গ আছে। এই প্রধান রেচনাঙ্গ এবং আনুষঙ্গিক কিছু রেচনাঙ্গ মিলিয়ে আমার ঘাসফড়িং এর যেই
রেচনতন্ত্র সেটা গঠিত হয়, ঠিক আছে? কিছু অঙ্গের সমন্বয়ে আসলে তন্ত্রটা সৃষ্টি হয়। তাহলে এখন ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গের নাম কি, এটা একটু মনে রাখবা। ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গের নাম হলো ম্যালপিজিয়ান নালিকা, ঠিক আছে? ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান একই, ঠিক আছে? ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা, নালিকা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এটা বুঝলা। আনুষঙ্গিক রেচনাঙ্গগুলো কি কি একটু মনে রাখো। এক নাম্বার হলো ইউরেট কোষ, ইউরেট কোষ, ইউরিকোজ গ্রন্থি, ইউরিকোজ, ইউরিকোজ গ্রন্থি, ইউরিকোজ গ্রন্থি। এরপরে আছে তোমার নেফ্রোসাইট, আর আছে কিউটিকল, নেফ্রোসাইট, সাইট না, নেফ্রোসাইট আর কি আছে কিউটিকল। এগুলো নিয়ে আসলে আমার ঘাসফড়িং এর আনুষঙ্গিক রেচনতন্ত্রটা গঠিত হয়, ঠিক আছে? রেচন অঙ্গ এগুলো মেইনলি। তাহলে কিউটিকল। এখন দেখো, প্রধান রেচনাঙ্গ কি? ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকার অবস্থানটা একটা আমি বলি। এটা যদি ঘাসফড়িং এর ধরো মধ্য পৌষ্টিক নালী হয়, আর এটা যদি হয় পশ্চাৎ পৌষ্টিক নালী, এই দুইটার সংযোগ স্থলে, হ্যাঁ, অর্থাৎ এই দুইটা যেখানে সংযুক্ত হয়েছে সেখানে এরকম 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 যে গঠনটা, এই গঠনটাকে আমরা বলছি ম্যালপিজিয়ান নালিকা, ঠিক আছে? তাহলে মধ্য পৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী আর হলো পশ্চাৎ পৌষ্টিক নালী, এই দুইটার সংযোগ স্থলেই কিন্তু আমার এই ম্যালপিজিয়ান নালিকাগুলো অবস্থিত। তাহলে আশা করি তোমরা এটার অবস্থান সম্পর্কে একটা ধারণা পেলে। এবার ম্যালপিজিয়ান নালিকা সম্পর্কে কয়টা ডেটা বলি। প্রথম কথা হলো সংখ্যা কয়টা। ঘাসফড়িং এ ম্যালপিজিয়ান নালিকার সংখ্যা হলো 100টি। এটার বর্ণ কেমন? বর্ণ হলো হলুদ, ঠিক আছে? তাহলে মোটামুটি ম্যালপিজিয়ান নালিকা সম্পর্কে তোমার কিছুটা আইডিয়া হলো। এবার এটা আবিষ্কার করলো কে? বিজ্ঞানীর নামটা একটু মনে রাখো, এটা হলো মার্সেলো মালপিজি, মার্সেলো মালপিজি, মালপিজি, হ্যাঁ, MALPIGHI, এটা হলো আবিষ্কারকের নাম। তাহলে এটাও বুঝলা। তাহলে এই ডেটাগুলো একটু তোমরা মনে রাখবা, যে সংখ্যায় কটা 100টি, বর্ণ হলো হলুদ, মার্সেলো মালপিজি হলো বিজ্ঞানীর নাম যিনি এটা আবিষ্কার করলো। তাহলে এতটুকু যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, একটা বিষয় আমি একটু বলি, দেখো যে এখন এই যে মানে এইগুলো একটু আনুষঙ্গিক অঙ্গ সম্পর্কে একটু দেখি। দেখো, ইউরেট কোষ, এটার কাজ কি? এটার কাজ হলো ইউরিক অ্যাসিড জমা করা, ঠিক আছে? তাহলে ইউরিক অ্যাসিড জমা, ইউরিক অ্যাসিড জমা, অ্যাসিড জমা করে কে? ইউরেট কোষ, ঠিক আছে? আচ্ছা, এবার ইউরিক কোষ গ্রন্থিটা এমনিতে তো নর্মালি নাম শুনলে খুব বেশি গুরুত্বপূর্ণ গ্রন্থি মনে হয় না, কিন্তু এটার সাথে আরেকটা রিলেটেড একটা গ্রন্থি আছে। সেই গ্রন্থির কারণে আসলে এর একটা গুরুত্ব অন্য লেভেলে তৈরি হয়েছে। সেটা হলো কি, যে এটা এই ইউরিক কোষ গ্রন্থিটা থাকে কোথায়? পুরুষ ঘাসফড়িং এর মাশরুম গ্রন্থিতে, ঠিক আছে? পুরুষ ঘাসফড়িং এর মাশরুম গ্রন্থিতে, ফড়িং এর মাশরুম গ্রন্থি, মাশরুম গ্রন্থিতে পাওয়া যায় কি? মাশরুম গ্রন্থিতে কি পাওয়া যায়? এই তোমার এই ইউরিকোজ গ্রন্থিটা পাওয়া যায়। আচ্ছা, নেফ্রোসাইট সম্পর্কে কিছু জানা লাগবে না, মনে রাখবা কিউটিকলের যে আবরণটা, এই কিউটিকলের আবরণটা খোলস মোচনকালে বাইরে উন্মুক্ত হয়ে যায়, ঠিক আছে? বাইরে নিষ্ক্রান্ত হয়। তাহলে খোলস মোচনের সময় বা মোল্টিং এর সময় এটা কিউটিকলের আবরণটা বাইরে অবমুক্ত হয়। তাহলে খোলস মোচনের সময়, মোচনের সময়, মোচনের সময় অবমুক্ত, অবমুক্ত এখানে লিখে দেয়, ঠিক আছে? অবমুক্ত, এটা একসাথে লিখে নিবে। এই যে সময় অবমুক্ত হয় কোনটা? এই ইউরিকোজ গ্রন্থি না, এই এটা এই কিউটিকলটা। ও আচ্ছা, না ঠিকই আছে, ঠিক আছে। এই কিউটিকলটাই খোলস মোচনের সময় অবমুক্ত হয়ে যায়, এই বিষয়টা একটু মনে রাখবা। আচ্ছা, এবার 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 দেখো কি, এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়ি। দেখো, এই যে মধ্য এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর যে সংযোগস্থল, এই সংযোগস্থলের মধ্যে যেই মালপিজিয়ান নালিকাগুলো দেখছো, এটা তো আমরা দূর থেকে দেখি এরকম, কাছে নিলে বা জুম ভিউ করলে কিরকম দেখা যায় সেটা দেখবো, এবং এখানে কিভাবে আসলে আমার ঘাসফড়িং এর বর্জ্যটা তৈরি হয়, ঠিক আছে, বা রেচন বর্জ্যটা কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে? তাহলে আমি এটা একটু মুছে দিই। দেখো, এটা একটু মুছে দিয়ে আমি সেই বিষয়টা একটু আলোচনা করি। দেখো, আমি একটু একটু দেখাই বিষয়টা কি বিষয়। এই যে তোমার এটা ধরো যে ঘাসফড়িং এর মধ্য পৌষ্টিক নালী, এটা হলো পশ্চাৎ পৌষ্টিক নালী। এখানে সংযোগস্থলের মধ্যেই তো আসলে আমার অসংখ্য মালপিজিয়ান নালিকা গুলো সৃষ্টি হয়, ঠিক আছে? তো এখানে আমি সবগুলো মালপিজিয়ান নালিকাকে না দেখিয়ে আমি জাস্ট একটা মালপিজিয়ান নালিকা এখান থেকে দেখাচ্ছি। ধরো সেটা হলো এই যে এরকম, আর একটু বড় করে আঁকি, এরকম ধরো, এরকম 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 ধরো আঁকলাম, ঠিক আছে? এরকম লম্বা থাকে, অনেক লম্বা, এই কারণে ডট দিয়ে দেখাচ্ছি, কারণ কি অনেক লম্বা।
এরকম লাস্টে গিয়ে এরকম ভাবে বন্ধ হয়। তাহলে এরকম যে গঠনটা, এটাই আসলে কিন্তু মালপিজিয়ান নালিকা, ঠিক আছে। তো এই মালপিজিয়ান নালিকার মধ্যে দেখো, মালপেজিয়ান নালিকা হলো এখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত। তো মালপেজিয়ান নালিকার, আচ্ছা ভিডিও কি রেকর্ড স্টার্ট করছি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। দেখো যে এখান থেকে এই মালপেজিয়ান নালিকার পৌষ্টিক নালীর কাছাকাছি যে অঞ্চলটা মালপেজিয়ান নালিকার, এটাকে বলা হয় নিকটবর্তী অঞ্চল, ঠিক আছে, নিকটবর্তী অঞ্চল। তাহলে নিকটবর্তী, আর ওইটা হবে তাহলে কি হবে, এটা এই অংশটা এটা নিশ্চয়ই দূরবর্তী হবে, তাহলে এটা হলো দূরবর্তী অঞ্চল। আচ্ছা এবার দেখো যে এই দূরবর্তী অঞ্চলে একটা ঘটনা ঘটে, কি ঘটনা, সেটা হলো দেখো তা তো বিষয়টা কিরকম, এটা তো তোমার ছিল মধ্য পৌষ্টিক নালী, এটা হলো পশ্চাৎ পৌষ্টিক নালী, আর এখানে হলো এরকম মালপেজিয়ান নালিকা অসংখ্য। আর এটা ধরো যদি দেহ প্রাচীর চিন্তা করে না, এটা ধরো একটা দেহ প্রাচীর, ঠিক আছে, দেহ প্রাচীর। তাহলে এই দেহ প্রাচীরের সাইডে এরকম ধরো এরকম হিমোসিল আছে না, হিমোসিল, হিমোসিল মানে কি, হিমোসিল মানে হলো একটা গর্ত। এই গর্তের মধ্যে অবশ্যই কি আছে বলতো, রক্ত থাকবে, তাহলে এটাকে বলা হিমোসিল। তাহলে হিমোসিল এটা কি, এটা গর্ত, হিমোসিল নামক একটা গর্ত, এই গর্তের মধ্যে হলো রক্ত থাকে। তো ঘাসফড়িং এর রক্ত কিন্তু আমরা বলি হিমোলিম্ফ, তাহলে এই হিমোসিলের ভিতর কি পাওয়া যায়, হিমোলিম্ফ পাওয়া যায়, হিমোলিম্ফ পাওয়া যায়, লিখলাম হিমোলিম্ফ। এবার এই যে হিমোলিম্ফ, এই হিমোলিম্ফের মধ্যে অবস্থিত পটাশিয়াম ইউরেট, এটাকে আমি সংক্ষেপে পিইউ দেখাচ্ছি, এরপরে তোমার পানি আর হলো কার্বন ডাইঅক্সাইড, এগুলো মিলে এই দূরবর্তী অঞ্চলে শোষণ হয়ে যায়, ঠিক আছে, শোষণ, দূরবর্তী অঞ্চলে শোষণ হয়ে যায় কি কি, এই এই তিনটা, পটাশিয়াম ইউরেট, কার্বন ডাইঅক্সাইড আর পানি, এগুলো শোষিত হয়ে যায় দূরবর্তী অঞ্চলে, হয়ে এদের মধ্যে একটা বিক্রিয়া ঘটে। বিক্রিয়া ঘটে কয়েকটা জিনিস তৈরি হয়, আমি একটু লিখে দিই কি কি জিনিস তৈরি হয় এটার ভিতরে তৈরি হয়, কি কি, এক নাম্বার তৈরি হয় পটাশিয়াম বাইকার্বনেট, পিবি লিখলাম, পটাশিয়াম বাইকার্বনেট, তৈরি হয় পানি, আরো একটা জিনিস তৈরি হয় সেটার নাম হলো ইউরিক অ্যাসিড, ঠিক আছে, ইউরিক অ্যাসিডকে আমি ইউ এ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, ইউ এ, এই জিনিসগুলো তৈরি হয়। তাহলে পটাশিয়াম ইউরেট, পানি আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট তার পানি, এছাড়া ইউরিক অ্যাসিড, এগুলো তৈরি হয়। এর মধ্যে পটাশিয়াম বাইকার্বনেট আর পানি যেটা আছে এটা আবার শোষিত হয়ে যায় বাইরে, তাহলে বাইরে এর শোষণ ঘটে, বুঝলা। আর এখানে যে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিডটা হলো এখান দিয়ে পার হতে থাকে। তো এই পার হওয়ার কালে এখানে ধরো এরকম মলাশয় টলাশয় যে অংশগুলো আছে পরবর্তীতে সেখানে ব্যাপক পরিমাণে পানি শোষণ হয়, হয়ে হয়ে এই ইউরিক অ্যাসিডটা একদম দানাদার দানা অবস্থায় হয়ে যায়, এবং এই দানাদারের যে ইউরিক অ্যাসিড এটাই আসলে ঘাসফড়িং এর বর্জ্য পদার্থ। তাহলে এখান থেকে দানাদার ইউরিক অ্যাসিড তৈরি হয়, তাহলে দানাদার ইউরিক অ্যাসিড, দানাদার ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, তাহলে বুঝলা ইউরিক অ্যাসিড, এই দানাদার ইউরিক অ্যাসিডটা আসলে ঘাসফড়িং এর বর্জ্য উপাদান। তাহলে মোটামুটি তোমাদের কিন্তু মানে ঘাসফড়িং কিভাবে বর্জ্য নিষ্কাশন করে বা রেচন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আমি একটা বিষয় তোমাদেরকে একটু জানাই, দেখো যে ঘাসফড়িং তোমার তো এইভাবে রেচন প্রক্রিয়া সম্পন্ন হয়। রেচন আর পরিপাকের মধ্যে তফাৎটা কি, পরিপাক আর রেচন মনে হয় যে একই বিষয় বুঝি, কিন্তু আসলে দুইটার মধ্যে তফাৎ আছে। পরিপাক মানে কি, পরিপাক মানে হলো খাদ্য বস্তুটা সরল উপাদানে পরিণত হয়ে যাবে। ধরো খাদ্যটা ছিল একদম কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সেখান থেকে গ্লুকোজে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, একবার সরল উপাদানে পরিণত হয়ে যাবে। বা ধরো ছিল খাদ্যটা ছিল অসংখ্য তোমার জটিল প্রোটিন, সেই প্রোটিনটা ভেঙে ভেঙে তৈরি হয়ে যাবে তোমার অ্যামিনো অ্যাসিড। এই যে সংক্ষেপে মানে এই সংক্ষিপ্ত ফর্মে বা কি বলে সরল উপাদানে পরিণত হয়ে যাওয়ার প্রক্রিয়া, এটাকে আমরা কিন্তু বলছি তোমার পরিপাক। আর রেচন মানে কি, রেচন মানে হলো বর্জ্য নিষ্কাশন, সোজা কথা, ঠিক আছে, বর্জ্য পদার্থ যে প্রক্রিয়া নিষ্কাশন হয়ে গেল এটাই আসলে রেচন প্রক্রিয়া। তাহলে এখন যেটা দেখলাম এই ইউরিক অ্যাসিড, এই দানাদার ইউরিক অ্যাসিড কিন্তু বর্জ্য, তাহলে বর্জ্য তৈরির প্রক্রিয়াটা দেখলাম। এর আগে দেখেছিলাম পরিপাক প্রক্রিয়া সম্পর্কে, ওইখানে বিভিন্ন এনজাইম টেনজাইম সহ বাকি বিষয় সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তাহলে সেই বিষয়টাকে তোমার আশা করি তোমাদের মনে থাকবে। এখন আমি একটা বিষয় একটু বলি, দেখো ঘাসফড়িং আর মানুষের মধ্যে একটা কম্পারিজন করি। মানুষের কিন্তু যেখান দিয়ে মানে অপাচ্য অংশ বা যেটাকে বলতে পারো বর্জ্য উপাদান এগুলো বের হয়ে যায় সেটাকে আমরা বলতাম কি পায়ু। আর ঘাসফড়িং এর ক্ষেত্রে যেটা থাকে সেটাকে বলা হয় স্লোয়েকা। আচ্ছা আমি এটা একটু মুছে দিই, আমি সেই বিষয় দুটো একটু দেখাই। এটা খুব বেশি বইয়ের মধ্যে মনে হয় আলোচনা নেই বললেই চলে, আমি আসলে কোনো জায়গায় তেমন পাইনি, কিন্তু কোনো এক ক্লাসের মধ্যে অনেকদিন আগে একবার করছিলাম, ওইখানে বলছিল এরকম একটা বিষয় যে এরকম ঘাসফড়িং এ তোমার পায়ু আর স্লোয়েকার মধ্যে একটা তফাৎ আছে। স্লোয়েকা একটু দেখাই, দেখো যে বিষয়টা পড়াচ্ছি সেটার নাম কি, এটার নাম হলো স্লোয়েকা, CLOEC, স্লোয়েকা ভার্সেস কি অ্যানাস। অ্যানাস মানে হলো পায়ু আর স্লোয়েকার বাংলা হলো অবসারণী, হ্যাঁ অবসারণী। আচ্ছা তফাৎ কি, মানুষেরটা তো পায়ু যেখান দিয়ে বের হয়ে যায় সেটা পায়ু, আর ঘাসফড়িং এর ক্ষেত্রে হলো স্লোয়েকা মানে যেখান দিয়ে বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়। এখন
আমাদের পায়ু দিয়ে কি প্রস্রাব বের হয় না, তার মানে মানুষের পায়ু দিয়ে কিন্তু ইউরিন বের হয় না, তাহলে ইউরিন ক্রস। কিন্তু ঘাস ফড়িং এর যে স্লোয়েকা বা অবসারণী বা পায়ুর মতো যেই জিনিসটা থাকে সেটা দিয়ে ইউরিনও বের হয়, প্লাস অন্যান্য যত ওয়েস্ট আছে সেগুলো বের হয়, ঠিক আছে। তাহলে এই যে সবই বের হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে স্লোয়েকা বা আর অ্যানাস এই দুইটার মধ্যে তফাৎটা কি। তাহলে এতটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেলে এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো ঘাস ফড়িং এর কি বলে এটা, এই রক্ত সংবহন প্রক্রিয়া সম্পর্কে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা মুছে দিয়ে আমি এখন দেখাবো যেটা সেটা হলো ঘাস ফড়িং এর রক্ত সংবহন প্রক্রিয়া। আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে। দেখো প্রথমত যে বিষয়টা বলি যে ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি কি বিষয় আসছে। রক্ত সংবহন তন্ত্র, ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। তো ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি কি বিষয় জানতে হবে একটু বলি। প্রথমত ঘাস ফড়িং এর তোমার রক্ত সম্পর্কে জানবো, সেটাকে বলা হয় হিমোলিম্ফ, ঠিক আছে। ঘাস ফড়িং এর রক্তের নাম কি, হিমোলিম্ফ। তাহলে হিমোলিম্ফ নামক রক্ত থাকে। আচ্ছা, এটা ছাড়া কি কি আছে, আছে হৃদযন্ত্র। হৃদযন্ত্র মানে মানুষের যেমন তোমার হৃৎপিণ্ড থাকে, ঘাস ফড়িং এর কি থাকে, হৃদযন্ত্র থাকে। আরেকটা জিনিস আছে সেটার নাম হলো হিমোসিল, ঠিক আছে, সেটার নাম কি, হিমোসিল। হিমোসিল মানে কি, যেই গর্তটার ভিতরে রক্ত থাকে, ঘাস ফড়িং এর যেই গর্তের ভিতরে তোমার হিমোলিম্ফ অবস্থান করে সেটার নাম হিমোসিল। হিমোসিলের আরেকটা নাম আছে সেটার নাম হলো মিক্সোসিল। তাহলে দুইটা বিষয় আমরা একটু মনে রাখবো যে ঘাস ফড়িং এর মিক্সোসিল আর হিমোসিল নামে দুইটা অংশ থাকে, ঠিক আছে, একই একই জিনিসের দুইটা নাম আর কি। আচ্ছা, হিমোসিল সম্পর্কে একটু আগে বলি। দেখো ঘাস ফড়িংটাকে একটু চিন্তা করো দেখি, এখানে এরকম একটা ঘাস ফড়িং কি, ধরো এটা হলো ঘাস ফড়িং এর মাথা, এটা ধরো বক্ষ ঘাস ফড়িং এর, আর এটা ধরো ঘাস ফড়িং এর উদর হয়ে এরকম ধরো শেষ হল। তো এরকম ঘাস ফড়িং এর যে এই পেটটা একটু বড় করে আঁকি, দেখো এরকম বড় বড় করে আঁকলাম, এই যে এইভাবে। তো ঘাস ফড়িং এর তোমার এরকম হিমোসিল নামক কয়েকটা গর্ত থাকে। এখানে একটা হিমোসিল থাকে, এরকম বড় একটা গর্ত থাকে, মাঝখানে এরকম আরেকটা গর্ত থাকে, আর লাস্টে এরকম আরো একটা গর্ত থাকে। এরকম তিনটা গর্ত নিয়ে আসলে ঘাস ফড়িংটা গঠিত হয়। তো এই যে দেখো এইগুলো হলো একটা হিমোসিল। কি কারণে হিমোসিল, এর ভিতরে রক্ত থাকে বা হিমোলিম্ফ থাকে, ঠিক আছে। কোথায়, এই হিমোসিলের ভিতরে। তো এই যে বাইরের যেই এই পৃষ্ঠের দিকে মানে ঘাস ফড়িং এর পিঠ কিন্তু এটা, ঠিক আছে, এটা যদি মুখ হয় তাহলে পিঠ কিন্তু এরকম, এটা আসলে একটা পাতি হাঁসের মতো হয়েছে, পাতি হাঁস না মানে এটা কি একটা ব্যাং হয়েছে ধরো। তো এরকম উপরে পৃষ্ঠের দিকে যে অংশটা আছে সেটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হিমোসিল। এটাকে পৃষ্ঠীয় হিমোসিল বলা যেতে পারে, কিন্তু এটা পৃষ্ঠীয় হিমোসিল বাংলায় বললেও এটাকে ইংরেজিতে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস। পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল। আচ্ছা, এটাকে দেখা যায় একটু 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 এক সেকেন্ড আমি একটু দেখতে চাই। নোপ, দেখা যায়। আচ্ছা, দেখাই তো চাই, হ্যাঁ পেরিকার্ডিয়াল সাইনাস, হ্যাঁ দেখা যায়। তাহলে পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে এটা হলো একটা হিমোসিল। কি কারণে, এই এটার ভিতরে কিন্তু রক্ত থাকে, তো এই কারণে হিমোসিলগুলোর পড়তে গিয়ে আমরা কিন্তু পেরিকার্ডিয়াল সাইনাস সম্পর্কে জানলাম। এবার কি কারণে এটার নাম পেরিকার্ডিয়াল সাইনাস, কারণ হলো ঘাস ফড়িং এর যে হৃদযন্ত্রটা, হ্যাঁ এই হৃদযন্ত্রটা এই পেরিকার্ডিয়াল সাইনাসের ভিতরে অবস্থান করে, এই কারণে এটাকে আমরা বলছি পেরিকার্ডিয়াল সাইনাস। কার্ডিয়া মানে কি, কার্ডিয়া মানে তো হৃৎপিণ্ড। তাহলে এই যে ঘাস ফড়িং এর হৃৎপিণ্ড যেই গহ্বরটার ভিতরে থাকে সেটার নামই আসলে আমার পেরিকার্ডিয়াল সাইনাস। এবং শুধুমাত্র এখানে হৃৎপিণ্ড থাকে না, এখানে অনেক রক্তও থাকে, ঠিক আছে, যেহেতু সাইনাস সুতরাং এটার ভিতরে অবশ্যই রক্ত থাকবে। আচ্ছা, পেরিকার্ডিয়াল সাইনাস গেল। এবার মাঝখানে যেটা থাকে সেটার নাম হলো পেরিভিসেরাল সাইনাস, ঠিক আছে, পেরিভিসেরাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস। তো এই যে ভিসেরা, ভিসেরার মিনিং কি, এই যে ভিসেরা, ভিসেরা মানে হলো পরিপাক, পরিপাকের সাথে রিলেটেড জিনিসপত্র। যেমন ধরো পৌষ্টিক নালী থাকে এটার ভিতরে, এই গহ্বরটার ভিতরে পৌষ্টিক নালী থাকে। আচ্ছা, এটাকে আমি আঁকা বাঁকা বাঁকা করে দেখাই দিই যে এটাই ধরো পৌষ্টিক নালী। তাহলে পৌষ্টিক নালী পাওয়া যায় এটার ভিতরে, পৌষ্টিক নালী থাকলো। এটা ছাড়াও কি কি জিনিস থাকে, এরপরে তোমার জনন গ্রন্থি থাকে এটার ভিতরে, তার জনন গ্রন্থি থাকতে পারে, জননতন্ত্র লিখে দিই। তারপরে তোমার ডিম্বাশয়, শুক্রাশয় এইসবও থাকে, ঠিক আছে। তাহলে ডিম্বাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, শুক্রাশয় এই জিনিসগুলো থাকে কোথায়, এই তোমার এই মাঝের যেই ভিসেরাল সাইনাস আছে সেখানে। এই ভিসেরাল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস যাই বলছি সেগুলো সবই কি হিমোসিল, হিমোসিলের অংশ। প্রথমে আমরা এখান থেকে পড়ছি, এর পরবর্তীতে আমরা এটা পড়বো, এরপরে এটা পড়বো। তো হিমোসিল সম্পর্কে এতটুকু জানলা। আর লাস্টে এখানে যেটা থাকে সেই গহ্বরটার নাম হলো পেরিনিউরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস, নিউরাল সাইনাস। তো এই যে পেরিনিউরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস নিউরো, নিউরো মানে কি, নিউরো মানেই তো বোঝা যাচ্ছে যে এটা মানে হবে মানে স্নায়ু, তাহলে স্নায়ু রিলেটেড কিছুই হবে বোঝা যাচ্ছে। তো নিউরন বা স্নায়ুরজ্জু থাকে এখানে, তাহলে এখানে থাকে কি স্নায়ুরজ্জু, ধরো এটাই স্নায়ুরজ্জু। তাহলে এখানে পেরিনিউরাল সাইনাসে কি থাকে, স্নায়ুরজ্জু থাকে, ঠিক আছে, স্নায়ুরজ্জু থাকে। তাহলে মোটামুটি হয়ে গেল আমাদের ধারণা।
পেরিনিউরাল সাইনাস সম্পর্কিত ধারণা আমাদের হয়ে গেল। তো এর মধ্যে দিয়ে আমার হিমোসিল সম্পর্কে একটা কিন্তু প্রাথমিক লেভেলের আমরা আইডিয়া কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এটা ছাড়াও তোমার পেরিভিজুয়াল সাইনাসের এরকম রেচনতন্ত্র তো থাকে, মেলপিজিয়ান নালিকাও থাকে, জননতন্ত্র, শুক্রাশয়, ডিম্বাশয়, এইসব বিষয় থাকে, সেটা তো আমরা জানলাম। আচ্ছা, রক্ত সংবহনতন্ত্রের কয়টা টাইপ আছে? কয়টা টাইপ না, দুইটা টাইপ আছে। রক্ত সংবহনতন্ত্র মেইনলি দুই রকম হয়, একটা হলো মুক্ত আর একটা হলো বদ্ধ। জাস্ট এই দুইটা বিষয় একটু মনে রাখবা। মুক্ত রক্ত সংবহনতন্ত্র কাদের ক্ষেত্রে দেখা যায়? সেটা হলো আর্থ্রোপোডা আর হলো তোমার এই কি বলে, আর একটা হলো তোমার মলাস্কা। এই দুইটা পর্বের মধ্যে দেখা যায় মুক্ত। হ্যাঁ, মুক্ত রক্ত সংবহনতন্ত্র কাদের ক্ষেত্রে দেখা যায়? মলাস্কা আর আর্থ্রোপোডার ক্ষেত্রে। আর বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যায় হলো তোমার এনেলিডা আর কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। এই বিষয়টা একটু জানা লাগবে, এই বিষয়টা একটু জেনে নেবে, ঠিক আছে? তো এখন এতটুকু বুঝলা। এবার আসো আমরা একটু নেক্সট বিষয় যেটা পড়বো সেটা হলো ঘাসফড়িং এর হিমোলিম্ফ সম্পর্কে। আচ্ছা, এটা আমি একটু মুছে দিয়ে আর ঘাসফড়িং এর হিমোলিম্ফটা সম্পর্কে একটু ইলাবোরেটলি আলোচনা করি। হিমোসিল বা মিক্সোসিল সম্পর্কে তোমরা মোটামুটি বুঝলা। তাহলে কি কি বুঝলা? ও আচ্ছা, দেখো তো। আচ্ছা, পেরিনিউরাল সাইনাসের অবস্থানটা কোথায়? সেটা হলো কিন্তু অঙ্কীয় দেশে, ঠিক আছে? ঘাসফড়িং এর অঙ্কীয় দেশে। অঙ্কীয় দেশ মানে কি? এই পেটের দিকের অঞ্চল, ঠিক আছে? আর পৃষ্ঠীয় অঞ্চলে থাকে হলো পেরিকার্ডিয়াল সাইনাস। পেরিকার্ডিয়াল সাইনাসের ভিতরে আমরা জানি কি হৃদযন্ত্র অবস্থান করে। তাহলে এতটুকু বুঝলা। এবার আসো আমরা পড়বো যেটা, সেটা হলো হিমোলিম্ফ সম্পর্কে। দেখো, ঘাসফড়িং এ কিন্তু তোমার রক্ত, যেটা রক্তের পরিবর্তে থাকে যেটা, সেটা হলো হিমোলিম্ফ। মানে বলতে পারো হিমোলিম্ফটাই আসলে ঘাসফড়িং এর রক্ত, ঠিক আছে? এই যে হিমোলিম্ফ, এই হিমোলিম্ফটাই হলো ঘাসফড়িং এর রক্ত। তো এই হিমোলিম্ফ সম্পর্কে কয়েকটা বিষয় একটু মনে রাখো। দেখো, তাহলে ঘাসফড়িং এর রক্তের নাম কি? হিমোলিম্ফ। এবার ঘাসফড়িং এর তোমার কোন হিমোলিম্ফের মধ্যে কোনো শ্বাসরঞ্জক থাকে না, ঠিক আছে? তাহলে শ্বাসরঞ্জক নেই কোথায়? ঘাসফড়িং এর এই তোমার হিমোলিম্ফে রঞ্জক। ঘাসফড়িং এ কোনো শ্বাসরঞ্জক থাকে না। এবং শ্বাসরঞ্জক মানে কি? যেমন ধরো হিমোগ্লোবিন, এটা হলো একটা শ্বাসরঞ্জক। এই শ্বাসরঞ্জকের কাজ হলো শ্বসনে হেল্প করা, শ্বসনে সাহায্য করে। তো যেহেতু ঘাসফড়িং এর কোনো শ্বাসরঞ্জক থাকে না, সুতরাং এর শ্বসনে কোনো ভূমিকা নেই, মানে হিমোলিম্ফের কোনো ভূমিকা নেই। ঘাসফড়িং এর শ্বসনে এই হিমোলিম্ফের কোনো ভূমিকা নেই। তাহলে ঘাসফড়িং এর শ্বাসরঞ্জকও নেই, ঘাসফড়িং না মানে ঘাসফড়িং এর শ্বসনে এই হিমোলিম্ফেরও কোনো ভূমিকা নেই। এই বিষয়টা আমরা মোটামুটি বুঝলাম। এবার হিমোলিম্ফ সম্পর্কে আর কয়েকটা বিষয় একটু বলি। দেখো, যে এই হিমোলিম্ফটা সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, ঠিক আছে? তাহলে সামান্য CO2 পরিবহন করে। CO2 পরিবহন করে কে? ঘাসফড়িং এর এই হিমোলিম্ফ। কিছু পরিমাণ এই কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা কার কাজ? এই হিমোলিম্ফের কাজ। আচ্ছা, এবার এটা ছাড়াও হিমোলিম্ফের কাজ কি আছে? সেটা হলো তোমার ডানা সঞ্চালন করা। ডানা সঞ্চালন করা। আরও একটা কাজ আছে, মানে ডানা সঞ্চালন প্লাস হলো তোমার খোলস মোচন। খোলস মোচন, এই খোলস মোচন, এই দুইটা কাজেও তোমার হিমোলিম্ফ কাজ করে। খোলস মোচন। এখন আবার এটা দেখে বললো না যে ওই খোলস মোচনে হেল্প তো করছিল অন্য একডাইসন হরমোন, সেটা আর এটা কিন্তু এক না, দুইটাকে কিন্তু মিলে আনতে ট্রাই করো না। এই খোলস মোচনে সাহায্য করে, জাস্ট খালি এতটুকু মনে রাখো যে ডানা সঞ্চালন এবং খোলস মোচনে হিমোলিম্ফ সাহায্য করে। আর যদি বলে এনজাইম কোনটা, মানে কি হরমোন কোনটা সাহায্য করে, ওই যে আগের ক্লাসের মধ্যে পড়ছিলা যে একডাইসন নামক হরমোনটা খোলস মোচনে হেল্প করে। তো এই বিষয়টা আমরা মোটামুটি জানলাম। এবার একটা বিষয় বলি যে ঘাসফড়িং এর যে রক্ত, এই রক্তের মধ্যে 15 থেকে 60,000 হিমোসাইট থাকে, ঠিক আছে? কি থাকে? হিমোসাইট। হিমোসাইট বলতে পারো যে রক্ত কোষ, ঠিক আছে? হিমোসাইট। যেমন ধরো মানুষের এরকম আর থাকে না, RBC, WBC, প্লাটিলেট, বা ওই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এই বিষয়গুলো এরকম ঘাসফড়িং এর হিমোসাইট থাকে, বা এরকম রক্তকণিকাগুলো থাকে। কয়ের সংখ্যাগত 15 থেকে 60,000। তো আশা করি তোমরা এই বিষয়টা মোটামুটি বুঝলা। এবার হৃদযন্ত্র সম্পর্কে একটু বলি। হৃদযন্ত্রটা কি? হৃদযন্ত্রটা বলতে পারো যেটা হলো ঘাসফড়িং এর হৃদপিণ্ডের মতো। হ্যাঁ, হৃদযন্ত্রটা কি? হৃদপিণ্ড। ধরো ঘাসফড়িং এর ঘাসফড়িং এর যে হৃদপিণ্ড, এটাকে আমরা বলি হৃদযন্ত্র। তো ঘাসফড়িং এর হৃদযন্ত্র সম্পর্কে এখন আসলে একটু ডিটেল আলোচনা করা দরকার। আচ্ছা, দেখো, আমি চিত্রটা আরো একটু বড় করে আঁকবো, সেই জন্য মুছে দিলাম। দেখো, হৃদযন্ত্রটাকে আমি একটু ইলাবোরেটলি ব্যাখ্যা করবো। দেখো কি কাহিনী। প্রথম কথা, ঘাসফড়িং এর হৃদযন্ত্রটা কিরকম আমি একটু দেখাই। ধরো, এটা হলো ঘাসফড়িং এর মস্তক বা মাথা। এখান থেকে ধরো এরকম, এটা হলো বাকি অংশ, এরকম, এটা হলো বাকি অংশ। তো এখানে এটা হলো মস্তক, ঘাসফড়িং এর মস্তক। এখন ঘাসফড়িং এর যে হৃদযন্ত্র, এখানে 7টা প্রকোষ্ঠ থাকে। প্রথম কথা হলো এরকম একটা অংশ থাকে, এরপরে হলো এরকম একটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, একটু উপরে আঁকা দরকার ছিল। আচ্ছা, উপরে একই, দেখো এখানে একই, এই যে এরকম ভাবে, এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, এরকম 7টা প্রকোষ্ঠ মিলে ঘাসফড়িং এর হৃৎপিণ্ডটা গঠিত হয় বা হৃদযন্ত্রটা গঠিত হয়। তো
তো এখানে এই যে দেখো লাস্টের এই যে এগুলো হলো একটা প্রকোষ্ঠ, হৃদপ্রকোষ্ঠ, ঠিক আছে, হৃদযন্ত্রের অংশ। এই যে এরকম কয়টা আছে, 7টা আছে, 1 2 3 4 5 6 7টা, 7টা হলো হৃদপ্রকোষ্ঠ থাকে। আর এই যে লাস্টের দিকে যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হলো ঘাসফড়িং এর কি, এটা হলো তোমার পশ্চাৎ এওরটা, ঠিক আছে, এটার নাম কি, ঘাসফড়িং এর পশ্চাৎ এওরটা, এওরটা, পশ্চাৎ এওরটা, ঘাসফড়িং এর পশ্চাৎ এওরটা হলো এটা। আচ্ছা, আর এটা কি, এই যে এই অংশটা, এটার নাম হলো সম্মুখ এওরটা, সম্মুখ এওরটা, এওরটা, এওরটা মানে কি, এওরটা মানে হলো তোমার ধমনী। তো এগুলো নিয়ে আমার ঘাসফড়িং এর সম্পূর্ণ হৃদযন্ত্রটা গঠিত হয়। পশ্চাৎ এওরটা, আর এখানে আছে কি সম্মুখ এওরটা। এখন এই যে এই সম্পূর্ণ যে হৃদযন্ত্রটা সেটা কোথায় অবস্থান করে, এরকম একটা গর্তের ভিতরে, সেই গর্তটার নাম কি, সেই গর্তটার নাম হলো পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে আমি এখানে একটু লিখে দিই দাগ দিয়ে, এটার নাম কি, এই গর্তের নাম পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে পেরিকার্ডিয়াল সাইনাসের ভিতরে কি থাকে, হৃদযন্ত্র অবস্থান করে। তাহলে পেরিকার্ডিয়াল সাইনাস, এই মাইনাস না কিন্তু সাইনাস, ঠিক আছে, এই যে দেখো সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাসের ভিতরে এই এই তোমার হৃদযন্ত্রটা অবস্থান করে। আচ্ছা, মাঝখানে দেখো যেটা আছে এরকম একটা গর্ত, এই গর্তটার নাম কি, এখানে হলো তোমার এরকম পৌষ্টিক নালী টালি থাকে, এটাকে বলা হয় কি পেরিভিসেরাল সাইনাস, ঠিক আছে। তাহলে পেরিভিসেরাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, ভিসেরাল, ভিসেরাল সাইনাস। আর এই লাস্টে যে এখানে আরেকটা যে গর্তটা থাকে সেই গর্তের নাম কি, পেরিনিউরাল সাইনাস, ঠিক আছে, পেরিনিউরাল সাইনাস। তাহলে মোটামুটি 3টা সাইনাস সম্পর্কে জানলে দেখবা রক্ত সংবহন প্রক্রিয়াটা সম্পর্কে একটু ভালো ধারণা হবে, পেরিনিউরাল সাইনাস। তো এখানে দেখো কি হয়, আমি যেটা তোমাদেরকে একটু জানাবো, দেখো এখানের যেই হৃৎপিণ্ড, ঘাসফড়িং এর হৃদযন্ত্র কয়টা প্রকোষ্ঠ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে প্রকোষ্ঠ সংখ্যা কয়টা, 7টি। এখানে প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে এদিক দিয়ে আর এদিক দিয়ে 2টা করে ছিদ্র থাকে। তাহলে ছিদ্র থাকবে কয়টা, 7টার মধ্যে, অবশ্যই 14টা। তাহলে এই যে 14টা যে ছিদ্র, এদেরকে বলা হয়, এই ছিদ্রকে বলা হয় কি, অস্টিয়া, ঠিক আছে, অস্টিয়া নামক ছিদ্র পাওয়া যায় কয়টা, 14টা, 2টা 2টা করে, 7 7 দুগুণে 14টা অস্টিয়া নামক ছিদ্র পাওয়া যায়। আচ্ছা, আর এখানে এই এই হৃদযন্ত্রটা এরকম এখানে সাইড দিয়ে অসংখ্য পেশি পাওয়া যায়, ঠিক আছে, সেই পেশিকে বলা হয় অ্যালারি পেশি, ঠিক আছে। তাহলে অ্যালারি পেশি, অ্যালারি পেশি পাওয়া যায় তোমার এই হৃদযন্ত্রের কাছাকাছি অঞ্চলে, তাহলে অ্যালারি পেশি। এখন এই যে অ্যালারি পেশি যেটা, অ্যালারি পেশি তোমার মেইনলি সংকোচন কটায় না মানে করায়, করানোর কারণে তোমার ঘাসফড়িং এর রক্ত যে সংবহন সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তাহলে এই যে অ্যালারি পেশি কয়টা মনে রাখবা, 6 জোড়া বা 12টা, ঠিক আছে, 6 জোড়া 14টা না, মানে 6 জোড়া বা 12টি অ্যালারি পেশি কিন্তু ঘাসফড়িং এ পাওয়া যায়। তাহলে এই বিষয়টা মনে থাকবে। এখন আমরা ঘাসফড়িং এর রক্ত সংবহন প্রক্রিয়া সম্পর্কে দেখবো, ঠিক আছে। এতক্ষণ দেখলাম ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে, এখন হলো কিভাবে আসলে এক্স্যাক্টলি রক্ত পরিবহনটা ঘটে সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব, মানে কিভাবে ঘাসফড়িং এ রক্ত সংবহন ঘটে সেই প্রক্রিয়া সম্পর্কে একটু আলোচনা করব। তো এটা এটা মুছে দেই, আচ্ছা মুছে দেওয়া দরকার নাই, এতটুকু থাক। দেখো এই গঠনটা আমাদেরকে একটু লাগবে, তো সেই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো প্রথমত আমার ঘাসফড়িং এর যেই মানে রক্ত সংবহন প্রক্রিয়াটা, এটা প্রথমত আমি এখান থেকে স্টার্ট করি। এই অংশটার নাম কি, পেরিভিসেরাল সাইনাস। তো পেরিভিসেরাল সাইনাস দিয়ে আসলে স্টার্ট হয়, হ্যাঁ, ঘাসফড়িং এর যেই রক্ত সংবহন প্রক্রিয়াটা, এটা কোথা থেকে স্টার্ট হয়, এটা হলো পেরিভিসেরাল সাইনাস থেকে। তো পেরিভিসেরাল সাইনাসে কি কি অংশ আছে একটু দেখো, হ্যাঁ, কি কি অংশ না, দেখো পেরিভিসেরাল সাইনাস যেটা সেটা হলো মাঝামাঝি অঞ্চল, এটাকে বলা হয় পেরিভিসেরাল সাইনাস। তাহলে এই যে পেরিভিসেরাল সাইনাস, তাহলে পেরিভিসেরাল সাইনাসে সর্বপ্রথম রক্তটা থাকে, পেরিভিসেরাল সাইনাস। এই পেরিভিসেরাল সাইনাস থেকে রক্তটা যায় কোথায়, এই যে এখান থেকে রক্তটা যায় হলো তোমার এখানে। তাহলে এটার নাম কি, এটার নাম কিন্তু পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত যায় কোথায়, পেরিকার্ডিয়াল, তাহলে পেরিকার্ডিয়াল সাইনাসে যায়, পেরিকার্ডিয়াল সাইনাসে যায়, কার্ডিয়াল সাইনাসে গেল, পেরিভিসেরাল থেকে পেরিকার্ডিয়াল। এখন এই পেরিকার্ডিয়াল সাইনাসের ভিতরে কি আছে, হৃদযন্ত্র আছে। তো সেখানে ভিতরে প্রবেশ করে ঘাসফড়িং এর এই রক্তগুলো কোথায় যায়, এরকম তোমার এই যে ভিতরে প্রকোষ্ঠের ভিতরে চলে যায়, ঠিক আছে। তাহলে এরপরে যায় কোথায় রক্তটা, সেটা হলো প্রকোষ্ঠে, তাহলে হৃদ প্রকোষ্ঠে চলে যায়, হৃদ প্রকোষ্ঠ, বুঝলাম, হৃদ প্রকোষ্ঠে চলে গেল রক্ত। এবার হৃদ প্রকোষ্ঠ থেকে রক্তটা আবার কি করবে, হৃদ প্রকোষ্ঠ থেকে রক্তটা তোমার এরকম মানে হৃদ প্রকোষ্ঠে যখন থাকে রক্তটা, তখন এই পিছনের অঞ্চল থেকে, ঠিক আছে, পিছনের অঞ্চল থেকে অ্যালারি পেশিগুলো একটা মানে কম্প্রেশন তৈরি করে বা একটা সংকোচন সৃষ্টি করে, যার কারণে কি হয়,
একটা সংকোচনী ঢেউ সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে একটা কি হয়, সংকোচনী ঢেউ সৃষ্টি হয় কোন অঞ্চল থেকে, পিছনের অঞ্চল থেকে। তাহলে সংকোচনী ঢেউ, আরে ঢেউ লিখলাম কি কারণে, ঢেউ, ঠিক আছে? ঘাস ফড়িং এর এই তোমার সংকোচনী একটা ঢেউ সৃষ্টি হয় কোথা থেকে, ব্যাক সাইড থেকে হয়ে হয়ে এই রক্তটা এখান দিয়ে এসে 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 এরকম ভাবে চলে আসে কোথায়, এখানে মস্তিষ্কের অংশে যেই মস্তকের সাইনাস আছে সেখানে। তাহলে এখানে যেই মস্তকের সাইনাস থাকে বা মানে রক্তের জন্য যে গর্তটা থাকে মস্তকে, মস্তকের সাইনাস, এই মস্তকের সাইনাসে রক্তটা চলে আসে, তাহলে মস্তকের সাইনাসে চলে যায়। সংকোচনী ঢেউয়ের ফলে রক্ত কোথায় চলে যায়, সাইনাসে, মস্তকের সাইনাস, মস্তকের সাইনাসে চলে আসে, মস্তকের সাইনাস। এবার রক্তটা মস্তকের সাইনাস থেকে কোথায় যাবে, এই মস্তকের সাইনাস থেকে রক্তটা যায় আবার এই পেরিনিউরাল সাইনাসে। এই যে দেখো পেরিনিউরাল সাইনাসে, তাহলে পেরিনিউরাল সাইনাসে গেল, পেরিনিউরাল সাইনাস, তাহলে পেরিনিউরাল, 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 তাহলে এই যে পেরিনিউরাল সাইনাসে গেল, পেরিনিউরাল সাইনাস থেকে আবার চলে আসে পেরিভিসারাল, এইভাবে চক্রটা সম্পন্ন হতে থাকে। আচ্ছা দেখি তো আমি এই অংশটা দেখা যায় কিনা, হ্যাঁ হ্যাঁ দেখা যায় আসলে। তো তাহলে পেরিনিউরাল সাইনাসে গেল, পেরিনিউরাল সাইনাসে গিয়ে গিয়ে পরবর্তীতে এই রক্ত সংবহন প্রক্রিয়া এভাবেই চলতে থাকে। তাহলে আশা করি তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে কিভাবে ঘাস ফড়িংয়ে রক্ত সংবহন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। আচ্ছা এবার আমি দেখো তাহলে আবার একটু সামারি করে দিই। প্রথমত রক্ত তোমার পেরিভিসারাল সাইনাস থেকে ছিল, সেখান থেকে গেল কোথায়, পেরিকার্ডিয়াল সাইনাসে, পেরিকার্ডিয়াল সাইনাস থেকে গেল হৃদ প্রকোষ্ঠের ভিতরে, প্রকোষ্ঠ থেকে চলে গেল মস্তকের সাইনাসে, মস্তকের সাইনাস থেকে আবার পেরিনিউরাল সাইনাসে, এরপরে আবার পেরিভিসারালে, এরপরে পেরিভিসারাল থেকে আবার পেরিকার্ডিয়ালে, তারপরে আবার তোমার হৃদযন্ত্রের ভিতরে ঢুকে হৃদ প্রকোষ্ঠে গেল, সেখান থেকে আবার মস্তিষ্কের সাইনাস, এইভাবে রক্ত সংবহনটা হতে থাকে। ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে রক্ত সংবহন প্রক্রিয়া সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। আচ্ছা লাস্টলি আমি একটা বিষয় বলি, ঘাস ফড়িংয়ে তোমার মানে প্রতি মিনিটে ঘাস ফড়িংয়ের হৃদযন্ত্র 100 থেকে 110 বার স্পন্দন দেয়। ঠিক আছে, প্রতি মিনিটে ঘাস ফড়িংয়ের হৃদযন্ত্র কয়বার স্পন্দন দেয়, 100 থেকে 110 বার। আর ঘাস ফড়িংয়ের সম্পূর্ণ দেহে রক্ত পরিবহন হতে কি পরিমাণ সময় লাগে, 30 থেকে 60 মিনিট। ঠিক আছে, 30 থেকে 60 মিনিট মানে মিনিটের মধ্যে ঘাস ফড়িংয়ের সম্পূর্ণ দেহে রক্ত পরিবহন ঘটে থাকে। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের ঘাস ফড়িংয়ের রক্ত সংবহন প্রক্রিয়া সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা হয়ে গেল। এবং সর্বশেষ যে বিষয়টা আমরা পড়বো এটা বললে আমাদের শেষ হয়ে যাবে, তাহলে ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র সম্পর্কে। আচ্ছা দেখো এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র। তো শ্বসনতন্ত্রের মধ্যে আমাদেরকে কি বিষয় পড়তে হবে একটু বলি। দেখো ঘাস ফড়িংটা যদি এরকম ভাবে চিন্তা করো, ধরো ঘাস ফড়িংয়ের মাথা এটা, এরপরে ধরো এরকম এতটুকু অঞ্চল ধরো বক্ষ অঞ্চল, আর এতটুকু হলো উদরীয় অঞ্চল। তো ঘাস ফড়িংয়ে এরকম তোমার কিছু এরকম থাকে, মানে এরকম রন্ধ্র থাকে, শ্বসনের সাথে সম্পর্কিত রন্ধ্র থাকে, এদেরকে বলা হয় স্পাইরাকল। ঠিক আছে, বা শ্বাসরন্ধ্র। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা যে বিষয়টা পড়বো সেটা কি ঘাস ফড়িংয়ের শ্বাসরন্ধ্র সম্পর্কে। শ্বাসরন্ধ্র, তো ঘাস ফড়িংয়ে মোট শ্বাসরন্ধ্র থাকে কয়টি, মনে রাখবা 10 জোড়া বা 20টা শ্বাসরন্ধ্র থাকে। তাহলে এই যে শ্বাসরন্ধ্রগুলো আছে এর মধ্যে 2 রকম টাইপের বিভাজন আমি একটু দেখাই। একটা হলো তোমার প্রশ্বাসের সাথে রিলেটেড শ্বাসরন্ধ্র আছে, প্রশ্বাসী। আচ্ছা শ্বাসরন্ধ্রকে ইংরেজিতে কি বলা হয়, স্পাইরাকল, এটা ওটা লিখে দিই, স্পাইরাকল, স্পাইরাকল। আচ্ছা প্রশ্বাসী শ্বাসরন্ধ্র আছে কয়টা, মনে রাখবা 4 জোড়া, 4 জোড়া থাকে প্রশ্বাসী শ্বাসরন্ধ্র। আর নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র থাকে কয়টা, 6 জোড়া, এই টোটাল 10 জোড়া। নিঃশ্বাসী কয় জোড়া, 6 জোড়া, 6 জোড়া। তাহলে এই যে মোটামুটি শ্বাসরন্ধ্র সম্পর্কে ধারণা হয়ে গেল। এবার এর মধ্যে 10 জোড়া যে শ্বাসরন্ধ্র আছে এর মধ্যে কিছু শ্বাসরন্ধ্র আছে এই বক্ষে থাকে, কিছু থাকে উদরে। বক্ষে কয় জোড়া থাকে, মনে রাখবা বক্ষে থাকে, বক্ষ অঞ্চলে থাকে 2 জোড়া শ্বাসরন্ধ্র। আর উদরীয় অঞ্চলে পাওয়া যায় 8 জোড়া, 8 জোড়া, হ্যাঁ 8 জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। ঠিক আছে, তাহলে কোথায়, এটা উদর। তাহলে মোটামুটি শ্বাসরন্ধ্র সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেল তোমাদের। এবার এই যে শ্বাসরন্ধ্রগুলো, আচ্ছা এটা কি শ্বাসরন্ধ্রগুলো যেগুলো দেখলা, এই শ্বাসরন্ধ্রগুলো তোমার এরকম একটা আবরণ দ্বারা আবৃত থাকে, যে আবরণের নাম হলো পেরিট্রিম। তাহলে পেরিট্রিম দিয়ে আমার এই শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল গুলো আবৃত থাকে। ঠিক আছে, পেরিট্রিম এই নামটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসতে পারে। পেরিট্রিম নামক পর্দা দিয়ে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল গুলো ঢাকা থাকে। আরেকটা বিষয় আমি একটু বলি, যে একদম ক্লাসের শুরুর দিকে আমরা পড়ছিলাম না যে ঘাস ফড়িংয়ের পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ, সেই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, সেখান থেকে অনেক ধরনের এমসিকিউ হয়। ঠিক আছে, ওই যে স্টোমোডিয়াম, প্রোক্টোডিয়াম, মেসেন্টারাম যেই পার্টটা ছিল না, ওই অংশ থেকে অনেক রকম প্রশ্ন হয়। আচ্ছা এবার দেখো এটা মুছে দিয়ে আমি একটু তোমাদেরকে একটু দেখাবো, যেটা সেটা হলো
আরও কি কি অংশ আছে। শ্বাস শ্বসনতন্ত্র তো শুধু জাস্ট স্পাইরাকল বা শ্বাসতন্ত্র থাকে না, এটা ছাড়াও তো অনেক কিছু থাকে। ঘাস ফড়িংয়ে আরও কি কি জিনিস আছে, আছে তোমার এই ট্রাকিয়া বা শ্বাসনালী, ঠিক আছে, ট্রাকিয়া বা শ্বাসনালী পাওয়া যায় ঘাস ফড়িংয়ে। এটা ছাড়াও তোমার আছে ট্রাকিউল, তারপর বায়ুথলি, এই বিষয়গুলো থাকে। তাহলে এখন যেটা পড়ছি সেটা কি ঘাস ফড়িংয়ের একটা কি ছিল এটা, দেখো এখন যেটা পড়ছি সেটা কি ট্রাকিয়া, বা এটাকে বলা যায় কি শ্বাসনালী বা শ্বাসনালী। তো ট্রাকিয়া বা শ্বাসনালী সম্পর্কে কিছু বিষয় একটু মনে রাখতে হবে। কি কি বিষয় দেখো, এই শ্বাসনালীর মধ্যে এরকম, ধরো এই শ্বাসনালী চিত্রটা হলো এরকম, ধরো এরকম শ্বাসনালী, ধরো এরকম এরকম রিংয়ের মতো এরকম শেপ থাকে, এদেরকে বলা হয় টিনিডিয়া, ঠিক আছে। এদেরকে কি বলা হয়, টিনিডিয়া বলা হয়। এই টিনিডিয়ার কাজ কি, এই টিনিডিয়ার কাজ হলো শ্বাসনালী বা ট্রাকিয়া যেন সংকুচিত হয়ে না যায়, ঠিক আছে। তাহলে সংকোচন বা মানে চুপসে না যায়, আরো সহজে লিখি, চুপসে যাওয়া রোধ করে, চুপসে যাওয়া রোধ, যাওয়া রোধ করে। চুপসে যাওয়া রোধ করার কাজ কি কার, এই টিনিডিয়া। এই শ্বাসনালীতে অবস্থিত টিনিডিয়ার কারণে ঘাসফড়িংয়ের শ্বাসনালী বা ট্রাকিয়া এটা চুপসে যায় না। তাহলে বুঝলা। এবার মনে রাখবা ঘাসফড়িংয়ের এই ট্রাকিয়া বা শ্বাসনালী যেটা, এটা হলো প্রধান শ্বসন অঙ্গ। তাহলে ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ কোনটি, প্রধান শ্বসন অঙ্গের নাম কি শ্বাসনালী বা ট্রাকিয়া, বুঝলা। আচ্ছা, এটা ছাড়াও আরও কি কি পার্ট আছে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের মধ্যে, মনে রাখবা এখানে আছে ট্রাকিউল, ঠিক আছে, ট্রাকিউল আছে, আর আছে কি বায়ুথলি। তো ট্রাকিউল সম্পর্কে একটা বিষয় মনে রাখবা, যে ট্রাকিউলটা কিরকম, ধরো এরকম একটা শেপ ধরে নাও, যে এটাই ধরো ট্রাকিউল। তো এই ট্রাকিউলের মধ্যে কি নাই, মনে রাখবা যে এই ট্রাকিউলের যে প্রাচীর, প্রাচীরে ইন্টিমাও থাকে না, টিনিডিয়াও থাকে না। তাহলে ইন্টিমা প্লাস টিনিডিয়া এগুলো থাকে না, টিনিডিয়া থাকে না কোথায়, ঘাসফড়িংয়ের ট্রাকিউলের প্রাচীরে ইন্টিমা এবং টিনিডিয়া থাকে না, বুঝলা। আর ওল, ওল মানে কি মনে রাখবো, ওলকচুর ভিতরে অনেক রস থাকে না, তো একইভাবে ট্রাকিউলের ভিতরেও পাওয়া যায় রস, সেই রসের নাম হলো টিস্যু রস। তাহলে ঘাসফড়িংয়ের ট্রাকিউলে কি পাওয়া যায়, টিস্যু রস পাওয়া যায়। এবার দেখো নেক্সটে যেটা পড়বো সেটার নাম হলো বায়ুথলি, এখানে লিখে দেই বায়ুথলি। তো এই বায়ুথলির বিষয়টা কি, যে ঘাসফড়িংয়ের যে বায়ুথলি, এই বায়ুথলির মধ্যে তোমার এই কি বলে, যে বায়ুথলির মধ্যে তোমার বায়ু জমা রাখা হলো বায়ুথলির কাজ। তাহলে বায়ু জমা রাখে, তাহলে বায়ু জমা, জমা রাখা, জমা রাখা হলো বায়ুথলির কাজ। তাহলে বুঝলা। এবার মোটামুটি ঘাসফড়িংয়ের শ্বসন তন্ত্র সম্পর্কে আলোচনা হয়ে গেল। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ঘাসফড়িংয়ের শ্বসন প্রক্রিয়া সম্পর্কে, ঠিক আছে। এখন যেটা আলোচনা করব সেটা হলো ঘাসফড়িংয়ের শ্বসন প্রক্রিয়া সম্পর্কে, যে কিভাবে আসলে ঘাসফড়িংয়ের শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, মানে ওয়েটা কি, মানে প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়, সেই বিষয়টা নিয়ে আসলে আমরা এখন আলোচনাটা দেখবো। দেখো খুবই ইজি, একটু একটা ফ্লো চার্টের মতো দেখাবো। এই ফ্লো চার্টটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা এই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবা। দেখো এই যেটা পড়ছি সেটার নাম কি, ঘাসফড়িংয়ের শ্বসন প্রক্রিয়া। তো মনে রাখবা বায়ুমণ্ডলের মধ্যে অনেক অক্সিজেন থাকে। তাহলে বায়ুমণ্ডলে যে বিদ্যমান যে অক্সিজেনগুলো আছে, সেই অক্সিজেনগুলো কি করে তোমার প্রবেশ করে শ্বাসরন্ধ্রের থ্রুতে, প্রশ্বাসী শ্বাসরন্ধ্রের থ্রুতে, ঠিক আছে। প্রশ্বাসী শ্বাসরন্ধ্র লিখে দিই, প্রশ্বাসী শ্বাসরন্ধ্র, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল বলতে পারো, দিয়ে প্রবেশ করে কোথায়, ট্রাকিয়ায় প্রবেশ করে, ঠিক আছে। ট্রাকিয়া, বুঝলা, ট্রাকিয়ায় প্রবেশ করলো প্রশ্বাসী শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল দিয়ে, সেটা ট্রাকিয়ায় প্রবেশ করলো। আচ্ছা, প্রশ্বাসী শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলের সংখ্যা কয়টা, মনে রাখবা 4 জোড়া। আচ্ছা, উপরে লিখে দিই, ঠিক আছে, 4 জোড়া। এটা এর আগে একবার লেখা হয়েছে, আবার একবার বলছি যে 4 জোড়া প্রশ্বাসী শ্বাসরন্ধ্রের থ্রুতে বায়ুমণ্ডল থেকে অক্সিজেনটা ট্রাকিয়ায় প্রবেশ করলো। ট্রাকিয়া থেকে যায় কোথায়, ট্রাকিওলে যায়, ট্রাকিওল থেকে কোথায় যায়, বায়ুথলিতে যায়। তাহলে এরপরে যায় কোথায়, বায়ুথলি থেকে কোথায় যায়, বায়ুথলি থেকে কোথায় যায়, বায়ুথলি থেকে যায় দেহকোষে। আচ্ছা, দেহকোষ থেকে কোথায় যাবে, দেহকোষে গিয়ে তোমার এই অক্সিজেনটা জারণ প্রক্রিয়া সম্পন্ন করে, ঠিক আছে। কোষের মধ্যে কি প্রক্রিয়া ঘটায়, জারণ প্রক্রিয়া ঘটায়। জারণের ফলে কি সৃষ্টি হয়, কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। তাহলে দেহকোষে জারণ শেষে কি তৈরি হয়, জারণ হয় এবং কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, CO2 সৃষ্টি। এই যে CO2 যেটা কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হলো, সেটা আবার একই ট্র্যাকে ব্যাক করে আবার বায়ুমণ্ডলে চলে যায়।
এবং বের হওয়ার সময় অর্থাৎ নিঃশ্বাসের সময় যেই শ্বাসরন্ধ্রগুলো খুলে যায় সেটার নাম হলো নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র। ঠিক আছে, তাহলে নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র বা বলতে পারেন নিঃশ্বাসী স্পাইরাকল। আর এই নিঃশ্বাসী স্পাইরাকলের সংখ্যা কয়টা? মনে রাখবা 6 জোড়া, 6 জোড়া। তাহলে এটার থ্রুতে ঘাসফড়িংয়ের যেই কার্বন ডাইঅক্সাইড সেই কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের হয়ে যায়। তাহলে 4 জোড়া দিয়ে ভিতরে প্রবেশ করলো আর 6 জোড়া দিয়ে বের হয়ে গেলো। এর মধ্যে দিয়ে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র সম্পর্কে যেই ধারণা প্লাস শ্বসন প্রক্রিয়া সম্পর্কে ধারণা সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।